নমস্কার, শুভেচ্ছা, সুপ্রভাত। শুরু হতে যাচ্ছে রাষ্ট্র নির্মাণ এবং তৎসম্পর্কিত বিষয়সমূহ। স্টুডিওতে আমি ডক্টর সুরজিৎ কুমার ধর, ইতিহাস বিভাগ, বিশেষজ্ঞ শিক্ষক, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। একুশের কবিতা আল মাহমুদ। ফেব্রুয়ারির 21 তারিখ, দুপুর বেলার অক্ত। বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়? বরকতের রক্ত। আমাদের গর্ব, আমাদের বাংলা ভাষা, তাকে রক্ষার জন্য বাংলাদেশের শত শত যুবক ভাষা রক্ষার জন্য, বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের উর্দু ভাষাকে বাঙালির উপরে চাপিয়ে দেওয়ার যে জঘন্য প্রয়াস, তার বিরুদ্ধে পূর্ব বাংলা তখনকার দিনে পূর্ব পাকিস্তান এবং তার ছাত্র যুবরা গর্জন করে উঠেছিল। আব্দুল সালাম, রফিক, বরকত, জব্বার, এদের রক্তে সেদিনে বাংলাদেশের মাটি রঞ্জিত হয়েছিল। ভাষার দাবিতে অমর ভাষা, 21 ভাষা শহীদ আন্দোলন। 21 ফেব্রুয়ারি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি? সত্যি এটা ভোলার নয়। এবং আমরা যার নাম রাষ্ট্র নির্মাণ প্রসঙ্গে আনব, তিনি হলেন বঙ্গবন্ধু মুজিবুর রহমান, বাংলাদেশের জাতির জনক। 1948 সালে যখন মুজিবুর রহমান আইনের ছাত্র ছিলেন, তখন তিনি ভাষার দাবিতে গ্রেপ্তার হয়েছিলেন। দীর্ঘ সময় তার গ্রেপ্তারি। 1952 সালে তিনি পূর্ব পাকিস্তান, তখনকার দিনে আজকের দিনে পূর্ব বাংলা, সেখানকার সংখ্যাগরিষ্ঠ 95% মানুষ যাদের ভাষা ছিল বাংলা, তাদের উপরে খাজা নাজিমউদ্দিন, তখনকার দিনের প্রধানমন্ত্রী, যিনি নিজে ব্যক্তিগতভাবে ছিলেন ঢাকার বাসিন্দা, তিনি উর্দু ভাষাকে পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। মুজিবুর রহমান এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। যখন আজকের দিনে পূর্ব বাংলা, তার নাম যখন করা হয়েছিল পূর্ব পাকিস্তান, তার বিরুদ্ধেও মুজিবুর রহমান এবং তার আওয়ামী লীগ প্রতিবাদে সোচ্চার হয়েছিল। আসল সমস্যাটা ছিল, যদি খাজা নাজিমউদ্দিন, তখনকার দিনে প্রধানমন্ত্রী, তিনি নামটা পূর্ব বাংলা রাখতেন, অসুবিধে হতো না। কিন্তু তিনি রেখেছিলেন নাম পূর্ব পাকিস্তান। এখানেই ছিল মুজিবুর রহমানের আপত্তির জায়গা। যেখানকার মানুষ বাংলা ভাষায় কথা বলে, যেখানকার মানুষ বাংলা ভাষা, সংস্কৃতি, পরম্পরাতে বিশ্বাস করে, তাদের উপর জোর করে উর্দু ভাষাকে চাপিয়ে দেওয়ার চেষ্টাকে, অপপ্রয়াসকে মুজিবুর রহমান মেনে নেননি। তিনি আপত্তি জানিয়েছিলেন যে পূর্ব পাকিস্তানের পরিবর্তে পূর্ব বাংলা যেন নাম রাখা হয়। এবং তার জন্যই আমরা দেখতে পাই যে 21 ফেব্রুয়ারি জমায়েত, এবং সেখানে তৎকালীন সরকারের নিপীড়ন, গুলিবর্ষণ, এবং তার ফলে ভাষা শহীদ যারা হয়েছিলেন, যার কবিতা দিয়ে আমি শুরু করলাম। ফেব্রুয়ারির 21 তারিখ, দুপুর বেলার অক্ত। বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়? বরকতের রক্ত। আমরা ভুলে যেতে পারি না অমর 21 ফেব্রুয়ারি, আমার ভাইয়ের রক্তে রাঙানো
21শে ফেব্রুয়ারি, আমি কি তা ভুলতে পারি? আমি আশরাফ সিদ্দিকীর বিখ্যাত কবিতা বলছি। ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব, তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর। তাই তো আজ দেখো এই মিছিলে এসে দাঁড়িয়েছেন আমার মা, যিনি বাংলা ভাষায় কথা বলতে বড় ভালোবাসেন। আশরাফ সিদ্দিকীর কবিতা আমাদের পশ্চিমবঙ্গে সপ্তম শ্রেণীতে পড়ানো হয়। এই জন্যই যে আমরা বাঙালিরা, সে ওপার বাংলা হোক এপার বাংলা হোক, যাদের ভাষা বাংলা, যে বাংলা ভাষায় নিতাই গোড়া, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, হেমচন্দ্র, বঙ্কিমচন্দ্র, নবীনচন্দ্র সেন গোটা পৃথিবীকে মুগ্ধ করেছিলেন। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। এই যে ভাষার গর্ব, সেই ভাষার গর্ব থেকে কিভাবে একটি নতুন রাষ্ট্রের উদ্ভব হচ্ছে তা কিন্তু আমাদের জানা দরকার। অধ্যায়ের নাম রাষ্ট্র নির্মাণ এবং তদ সম্পর্কিত বিষয়সমূহ। স্বাধীন বাংলাদেশের উদ্ভব এবং সেখানকার যা কিছু ঘটে যাওয়া, তার মধ্যে ভারতবর্ষের অবদান, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অবদান, চিফ অফ আর্মি স্টাফ স্যাম মানেকশার অপারেশন এবং ঘটে যাওয়া বিভিন্ন ধরনের বাংলাদেশের মানুষের উপরে পশ্চিম পাকিস্তানের বাহিনীর অপারেশন সার্চলাইট, বঙ্গবন্ধুর আবির্ভাব, জাতিকে নেতৃত্ব দেওয়া, তার মধ্য দিয়ে মুজিবনগর সরকার গঠন করা, মুজিবের বিরুদ্ধে তৈরি হওয়া আগরতলা ষড়যন্ত্র, জাতির উদ্দেশ্যে মুজিবুর রহমানের ভাষণ, এই সমস্ত বিষয় 1971 সালের ভারত পাকিস্তান সংঘর্ষ এবং সেখানে কিভাবে ভারতবর্ষ বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের স্বাতন্ত্র্য রক্ষার জন্য তার অবদান রেখেছিল, সেই বিষয়গুলো এই অধ্যায়ে আলোচিত হবে। কিন্তু আমরা যেন না ভুলি, মূলত ভাষাকে কেন্দ্র করে 1971 সালে যে স্বাধীন বাংলাদেশের আবির্ভাব এবং যার অবদান এবং যার রাজনৈতিক দলের অবদান সবচেয়ে বিশেষভাবে উল্লেখ করতে হয় আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু মুজিবুর রহমান। তোমাকে অভিবাদন প্রিয়তমা, শহীদ কাদরী। শহীদ কাদরীর লেখা বিখ্যাত কবিতা তোমাকে অভিবাদন প্রিয়তমা। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব যাতে সেনাবাহিনী গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে মার্চ পাস্ট করে চলে যাবে এবং স্যালুট করবে কেবল তোমাকে প্রিয়তমা। সুতরাং শুরু হচ্ছে আজকে আমাদের রাষ্ট্র নির্মাণ এবং তৎসম্পর্কিত বিষয়। তোমরা দেখো এখানে লেখা আছে রাষ্ট্র নির্মাণ তৎসম্পর্কিত বিষয়, ভারত পাকিস্তান যুদ্ধ 1971, বাংলাদেশের জন্ম এবং ভারতে তার প্রভাব। ভারতের 15ই আগস্টের স্বাধীনতার আগে 14ই আগস্ট ধর্মের ভিত্তিতে ভারত ভেঙে পাকিস্তানের জন্ম হলো। জন্মলগ্ন থেকে কাশ্মীরকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে বিরোধ তৈরি হয় এবং এই বিরোধের পিছনে অবশ্যই মনে রাখতে হবে যে কাশ্মীরকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে যে স্নায়ুর যুদ্ধ, যে উত্তপ্ত গোলা বারুদ সংঘর্ষ, বিরতি চুক্তি লঙ্ঘন, তার পিছনে দুটি দেশের প্রত্যক্ষ পরোক্ষ মদত ছিল। একটি হচ্ছে আমেরিকা আর একটি হচ্ছে চীন। কাশ্মীরের সমস্যা 1971 সালে ভারত পাকিস্তান সংঘাত এবং সংঘর্ষের মূলে ছিল পাকিস্তানের ভিতরে গৃহযুদ্ধ। এই গৃহযুদ্ধের রসদ পাকিস্তানের যেদিনই জন্ম হয়েছে সেই লগ্নতেই নিহিত ছিল। ভৌগোলিক বিভাজন, বিন্যাস প্রথম থেকেই তার
ঐক্য সংহতির অন্তরায় ছিল। মনে রাখতে হবে, আজকের দিনে যে পূর্ব বাংলা, সেই পূর্ব বাংলা ছিল পশ্চিম পাকিস্তানের হাতে, কিন্তু মনে রাখতে হবে পূর্ব বাংলা আজকের দিনে তৎকালীন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের সঙ্গে সংযুক্ত থাকলেও এর মাঝখানে ভৌগোলিক ব্যবধান সেটা কিন্তু 2000 কিলোমিটারের বেশি। এবং আমরা দেখতে পাই যে পূর্ব বাংলার মানুষ এবং আমাদের এই পশ্চিম বাংলার মানুষ, তাদের দেহের গড়ন, ভাষা, সংস্কৃতি এগুলো একরকম ছিল। অন্যদিকে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানের মানুষ তারা মুসলিম হলেও তাদের দৈহিক গড়ন, সংস্কৃতি, ভাষা ছিল আলাদা। আমরা দেখতে পাই যে মুজিব 1948 সালে যখন আইনের ছাত্র, তখনই তিনি গ্রেপ্তার হয়েছিলেন। আমরা কিন্তু বলেছি, আমি কিন্তু শুরুতেই বলেছি, এবং তিনি বহুবার কারারুদ্ধ হয়েছিলেন। খাজা নাজিমুদ্দিনের কথা বললাম, এবং তিনি কি করলেন, তিনি জোর করে উর্দু ভাষাকে পূর্ব পাকিস্তান অর্থাৎ পূর্ব বাংলার মানুষের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, এবং তার ফলে ভাষা আন্দোলন পৃথিবীর বুকে সাড়া জাগিয়ে দিয়েছিল। এবং 21শে ফেব্রুয়ারি দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য পরবর্তীকালে আন্তর্জাতিক স্তরে তা আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করে। আমি বলেছি মুজিব পূর্ব পাকিস্তান শব্দটিতে আপত্তি জানিয়েছিলেন, কারণ যেহেতু এর সঙ্গে বাংলা বা বঙ্গ শব্দের কোনো যোগ নেই, যার জন্য মুজিবের চাপের কাছে নতি স্বীকার করে পরবর্তীকালে মুজিবের নেতৃত্বে কিন্তু এই জায়গার নাম হয়েছিল পূর্ব বাংলা। আমরা দেখতে পেলাম যে আমাদের শেখ মুজিবর 6 দফা দাবি তুলে ধরেছিলেন। 1966 সালে অর্থাৎ 1960-এর দশকে মুজিবুর রহমান নিজেকে প্রমাণ করেছিলেন একজন ম্যাচিওর্ড পলিটিশিয়ান হিসেবে, একজন পরিণত রাজনীতিবিদ হিসেবে, এবং আওয়ামী লীগের উপরে তিনি পূর্ণ কর্তৃত্ব বজায় রেখে 1966 সালে তার বিখ্যাত 6 পয়েন্ট এজেন্ডা বা 6 দফা দাবি তুলে ধরতে পেরেছিলেন, যাকে বলা হচ্ছে বাঙালির মুক্তি সনদ, এমানসিপেশন চার্টার অফ দ্য বেঙ্গলি। বাঙালি জাতির মুক্তির সনদ, এমানসিপেশন চার্টার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ পিপল। এবং 1966 সালে সেই 6 দফা দাবিতে কি বলা হলো, যুক্তরাষ্ট্র গঠন করতে হবে, বাংলাদেশে যুক্তরাষ্ট্র গঠন করতে হবে, এবং সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের দাবিকে মেনে নিতে হবে, এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা প্রাপ্তবয়স্কের ভোটাধিকার এর মধ্য দিয়ে সংসদীয় গণতন্ত্র বা পার্লামেন্টারি ডেমোক্রেসি, সংসদীয় গণতন্ত্রকে বলবৎ করতে হবে। প্রতিরক্ষা বিদেশ নীতি ছাড়া বাকি সব বিষয় প্রাদেশিক সরকারের হাতে থাকবে। পূর্ব এবং পশ্চিমের জন্য আলাদা মুদ্রা ব্যবস্থা চালু হবে। পূর্ব থেকে পশ্চিমের সম্পদ মূলধন পাচার বন্ধ করতে হবে, মানে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে কোনোভাবে অর্থ সম্পদ বা কোনোভাবে মূলধন পাঠানো যাবে না। কর আরোপের সকল ক্ষমতা প্রদেশগুলোর হাতে দিতে হবে। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে প্রদেশগুলোর স্বাধীনতা দিতে হবে। প্রদেশগুলোকে নিজ নিজ নিরাপত্তা রক্ষার জন্য আধা সামরিক বাহিনী গঠনের ক্ষমতা দিতে হবে, এবং পশ্চিমের আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বিকেন্দ্রীকৃত, ডিসেন্ট্রালাইজ, অর্থাৎ আমি যেটা বললাম যে তিনি সংসদীয় গণতন্ত্রের কথা বলছেন, তিনি পার্লামেন্টারি ডেমোক্রেসির কথা বলছেন, তিনি ফেডারেল স্ট্রাকচারের কথা বলছেন, একই সঙ্গে প্রভিন্সিয়াল অটোনমি, যে ছোট ছোট প্রদেশগুলো ছিল, যে ছোট ছোট অঞ্চলগুলো ছিল, তার স্বাধীনতা, স্বতন্ত্র, এটাকে কিন্তু রক্ষা করতে চেয়েছিলেন রাষ্ট্রীয় অখণ্ডতা বজায় রেখে। রাষ্ট্রীয় অখণ্ডতা বজায় রেখে অঞ্চলগুলোকে স্বাধীনতা দিয়ে এমন একটা দেশ গঠন করবার
6 দফা দাবি সনদ মুজিবুর রহমান প্রকাশ করেছিলেন। তো আমরা দেখলাম কবিতা থেকে গান হয়েছে, ভাষা শহীদ আন্দোলনের যে কবিতা, সেই কবিতাগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের কবিতা। আব্দুল গাফফার চৌধুরী লিখেছিলেন একটা কবিতা যার শুরু ছিল এরকম: আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি, ছেলে হারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি, আমার সোনার দেশের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এবং এই কবিতায় প্রথম সুর অর্থাৎ গানে এটাকে রূপান্তরিত করেছিলেন আব্দুল লতিফ। পরে আলতাফ মাহমুদের করা সুরটি বেশ জনপ্রিয় হয়। তার সুরেই 21-এর গান 1954 সালে প্রভাত ফেরিতে পরিবেশিত হয়। বর্তমানে পৃথিবীর বিভিন্ন ভাষায় গানটি গাওয়া হয়। বাংলাদেশে সফল মুক্তিযুদ্ধের পর শহীদ কাদরী লিখেছিলেন যুদ্ধ বিরোধী কবিতা: যুদ্ধ নয়, শান্তি চাই, ভাই ভাই মিলে মিশে থাকতে চাই, তোমাকে অভিবাদন প্রিয়তমা, ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব যাতে সেনাবাহিনী গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে মার্চপাস্ট করে চলে যাবে এবং তোমাকে স্যালুট করবে, কেবল তোমাকে প্রিয়তমা। আমাদের কবি সুমন, পশ্চিমবঙ্গের বাসিন্দা সুমন চট্টোপাধ্যায়, তিনি এই কবিতার মূল কাঠামো বজায় রেখে কিছু শব্দ পরিবর্তন করেছিলেন এবং সুরারোপ করে এই একই শিরোনামে প্রকাশ করেছিলেন। আমি শুরুতেই তোমাদের অধ্যায়ের বিষয়ে বলেছি যে আগরতলা ষড়যন্ত্র। 1968 সাল মুজিবুর রহমানের যে 6 দফা দাবি, যেখানে সংসদীয় গণতন্ত্র, যেখানে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, মুদ্রা ব্যবস্থা, প্রদেশগুলোর হাতে ক্ষমতা দেওয়ার ব্যাপার এবং কোন বিদেশি শক্তির আধিপত্য পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলার উপরে যেন না আসে, পূর্ব পাকিস্তান শব্দটির পরিবর্তে তিনি পূর্ববঙ্গ নাম ব্যবহার করতে চেয়েছিলেন। এই সমস্ত জায়গা থেকে তিনি মানুষের মনে একটা স্থায়ী জায়গা করে নিতে পেরেছিলেন, স্থায়ী আসন তৈরি করে নিতে পেরেছিলেন এবং মুজিবকে ভারতের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগ এনে, দেশদ্রোহিতার অভিযোগ এনে গ্রেপ্তার করা হয় এবং তাকে বন্দী করা হয়। 1969 সালে মুজিবের মুক্তির দাবিতে গণ আন্দোলন এমন একটা পর্যায়ে পৌঁছয় যে আইয়ুব সরকার গৃহযুদ্ধের পরিস্থিতি এড়াতে মামলাটিকে প্রত্যাহার করে নেন। 22শে ফেব্রুয়ারি নিঃশর্তভাবে মুক্তি লাভ করেন শেখ মুজিবুর রহমান। 2 দশকেরও বেশি পাকিস্তানি শাসনে অর্ধেকের বেশি সময় মুজিবুর রহমান কাটিয়েছিলেন কারাগারে। মুজিবুরের মধ্যে পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষ, অল্প বয়সীরা মুক্তিকামী লড়াকু নেতাকে দেখেছিলেন এবং এই পর্বেই তিনি বঙ্গবন্ধু নামে পরিচিত হন। 1970 সালে পাকিস্তানে নির্বাচন হলো এবং আমরা দেখলাম আইয়ুব খানকে রাষ্ট্রপতি পদ থেকে সরে যেতে হলো। ইয়াহিয়া খান তার স্থলাভিষিক্ত হলেন এবং ইয়াহিয়া সরকারের আমলে 1970 সালের ডিসেম্বর মাসের যে সাধারণ নির্বাচন, সেই সাধারণ নির্বাচনের ফলাফল দেখা গেল আওয়ামী লীগ এবং মুজিবুর রহমানের সাফল্য ছিল নজর কাড়া। পাকিস্তানের জাতীয় পরিষদের 313টি আসনের মধ্যে পূর্ব পাকিস্তানের জন্য নির্ধারিত ছিল 169, তার মধ্যে 7টি আসন ছিল মহিলাদের জন্য। মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ 169টি আসনের মধ্যে 167টি আসনে জয়লাভ করে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এবং পশ্চিম পাকিস্তান মানে আজকের দিনে যেটা পাকিস্তান, সেখানে ছিল জুলফিকার আলী ভুট্টো, তার সরকার
এবং পিপলস পার্টি বা পিপিপি পেয়েছিল 86টি আসন 144টির মধ্যে, যার মধ্যে 6টা আবার ছিল মহিলা সংরক্ষিত। এই ফলাফল মুজিবুর রহমানের পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পথ প্রশস্ত করে। খুবই ভালো কথা। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, একক সর্ববৃহৎ দল হিসেবে এবং তার নেতা হিসেবে মুজিবুর রহমানের ইতিহাসের আলোতে ফিরে আসা এবং 1971 সালে 3রা জানুয়ারি মুজিবুর রহমান ঢাকার রমনা রেসকোর্সে পূর্ব পাকিস্তানের সব প্রতিনিধিদের উপস্থিতিতে শপথ নিয়েছিলেন। পাকিস্তানের শাসনতন্ত্র প্রণয়নের সময় তার কখনো 6 দফা দাবি থেকে বিচ্যুত হবে না। অর্থাৎ নির্বাচনের অনেক আগে যে পিপলস চার্টার, জনগণের দাবি সনদে 6টা দফা মুজিবুর রহমান ঘোষণা করেছিলেন, শপথ নামার দিনেও কিন্তু মুজিবুর রহমান এই 6 দফা দাবিকে ভুলে যাননি। এবং আমরা দেখলাম রাষ্ট্রপতি ইয়াহিয়া খান 1 মার্চ 1971 সালে এক ঘোষণায় 2 দিন পরে ঢাকায় অনুষ্ঠিত হতে চলা জাতীয় পরিষদের অধিবেশন একতরফা ভাবে স্থগিত করে দেয় এবং স্বাভাবিকভাবে পূর্ব পাকিস্তান মানে পূর্ব বাংলার মানুষ ক্ষোভে ফেটে পড়ে। 7 মার্চ মুজিব রমনা রেসকোর্সে জমায়েতে তার ঐতিহাসিক ভাষণ দেন। তিনি সামরিক শাসন এবং নিয়ন্ত্রণ প্রত্যাহারের দাবি করেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইয়াহিয়া খান থেমে থাকেননি। পশ্চিম পাকিস্তান থেকে এবং সেই পশ্চিম পাকিস্তানের সমর্থক যারা, তাদেরকে গণহত্যা কাজে পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলার মানুষদেরকে নিপীড়ন, নির্যাতন, অত্যাচার, হত্যা নৃশংসভাবে কেটে ফেলার জন্য একটা অভিযান হয়েছিল। সেই অভিযানের নাম অপারেশন সার্চলাইট। অপারেশন সার্চলাইট। এবং আমরা দেখলাম যে 10 দিনে পশ্চিম পাকিস্তান থেকে 1 লক্ষ সেনাকে পূর্ব পাকিস্তান বা আজকের দিনে পূর্ব বাংলাতে নিয়ে আসা হয় এবং আমরা দেখলাম যে গণহত্যা, জেনোসাইড হলো এবং বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হলো। বঙ্গবন্ধু গ্রেপ্তার হওয়ার আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। কি বলেছিলেন? এটাই হয়তো আমার শেষ বার্তা। আজ হতে বাংলাদেশ স্বাধীন। বাংলাদেশের জনগণের প্রতি আমার আহ্বান, আপনারা যে যেখানেই থাকুন এবং যার যা কিছু আছে তা দিয়ে শেষ পর্যন্ত দখলদার সেনাবাহিনীকে, রাজাকার বাহিনীকে নামানো হয়েছিল। হায়দ্রাবাদের যে রাজাকার বাহিনী, রাজাকার শব্দের অর্থ হচ্ছে স্বেচ্ছাসেবী বাহিনী, এবং সেই রাজাকার বাহিনীকে কিন্তু পশ্চিম পাকিস্তান ব্যবহার করেছিল অপারেশন সার্চলাইটে। এবং যার যা আছে শেষ সম্বল দিয়ে আপনারা দখলদার সেনাবাহিনীকে প্রতিহত করুন। বাংলাদেশের মাটি থেকে পাকিস্তান দখলদার বাহিনীর শেষ সৈনিকটি বিতাড়িত এবং চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। বঙ্গবন্ধু মুজিবুর রহমান ইয়াহিয়া খানের হাতে গ্রেপ্তার হওয়ার আগে জাতির উদ্দেশ্যে তার ভাষণ, সেই জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বললেন, এটাই হয়তো আমার শেষ বার্তা। আজ হতে বাংলাদেশ স্বাধীন। বাংলাদেশের জনগণের প্রতি আমার আহ্বান, আপনারা যে যেখানেই থাকুন এবং যার যা কিছু আছে তা দিয়ে শেষ পর্যন্ত দখলদার সেনাবাহিনীকে প্রতিহত করুন। বাংলাদেশের মাটি থেকে পাকিস্তান দখলদার বাহিনীর শেষ সৈনিকটি বিতাড়িত এবং চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আপনাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। এবং সত্যি পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলার মানুষ কিন্তু বঙ্গবন্ধু মুজিবুর রহমানের এই আহ্বানে সাড়া দিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিল এবং দখলদার বাহিনীকে তারা পরাজয় স্বীকারে বাধ্য করেছিল। এই মুক্তিযুদ্ধে বাঙালি সেনা
ছাত্র যুবকদের দিয়ে তৈরি সশস্ত্র বাহিনী হলো মুক্তি বাহিনী। প্রথমে এর নাম ছিল মুক্তি ফৌজ। 1971 সালের 25শে মার্চ মুজিবুর রহমান গ্রেপ্তার হওয়ার পর যখন বাংলাদেশের অস্থায়ী সরকার তৈরি হয়, তখন এই মুক্তি বাহিনী তৈরি করা হয়। এবং এরা গেরিলা যুদ্ধ পদ্ধতি বা হঠাৎ করে পিছন থেকে, আড়াল থেকে পশ্চিম পাকিস্তানের দখলদার সেনাবাহিনীকে আক্রমণ করত, প্রতিপক্ষ পাকিস্তানি সেনাদের ব্যতিব্যস্ত করত। এই বাহিনীর কর্মকাণ্ডে ভারতের অবদান ছিল এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে এই গেরিলা বাহিনীর অবদানকে কোনোভাবেই অস্বীকার করা যাবে না। চট্টগ্রামের এক গোপন জায়গা থেকে মুজিবুর রহমান যে ঘোষণা করেছিলেন, যে ঘোষণার কথা আগে বললাম, 10ই এপ্রিল মুজিবের নামে তৈরি হয়েছিল একটা অস্থায়ী সরকার এবং নাম দেওয়া হয়েছিল মুজিবনগর সরকার। বন্দী অনুপস্থিত মুজিবকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হয়। অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি হন সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক হন কর্নেল ওসমানী। মুক্তি বাহিনীতে যোগ দিয়েছিলেন বহু সাধারণ মানুষ, স্বেচ্ছাসেবী সৈনিক। 1971 সালের মার্চ মাসের থেকে প্রায় পুরো বছর জুড়েই গৃহযুদ্ধ চলেছিল। নারী, শিশু, যুবক, বৃদ্ধ, বুদ্ধিজীবী সবাই নারকীয় অত্যাচারের শিকার হয়েছিলেন। বাংলাদেশের মুক্তি বাহিনী জোরদার লড়াই করেছিল। গেরিলা পদ্ধতি অবলম্বন করে পাক সেনাবাহিনীকে উত্ত্যক্ত করত। পাক সেনাবাহিনীর যোগাযোগ বিচ্ছিন্ন করে অস্ত্রশস্ত্র, খাদ্য সামগ্রী যোগানের পথ বন্ধ করে দিয়ে পদে পদে বাধার সৃষ্টি চালাচ্ছিল। আবার পাক সেনাবাহিনীর সহায়ক মদতপুষ্ট রাজাকার বাহিনীর হিন্দু মুসলিম নির্বিশেষে পূর্ব পাকিস্তানের বাঙালিদের হত্যা করেছিল। এবং এই অবস্থায় আমরা দেখলাম বাংলাদেশের প্রতি ভারতের যে দৃষ্টিভঙ্গি, এবং সেই সময় আমরা দেখলাম যে 1971 সালে নির্বাচনে ইন্দিরা গান্ধী জয়লাভ করে ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। এবং ইন্দিরা গান্ধী বাংলাদেশের মুক্তি আন্দোলন কতটা ন্যায্য সঙ্গত, বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ কতটা যৌক্তিক, সেটা কিন্তু তুলে ধরেছিলেন। আমেরিকা যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন দেশে, ইউরোপে উপস্থিত হয়ে ইন্দিরা গান্ধী বাংলাদেশের অর্থাৎ পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলার পরিস্থিতি বর্ণনা করেছিলেন, আবেদন জানিয়েছিলেন সম্মিলিত জাতিপুঞ্জে। অতএব মনে রাখা দরকার, আজকে পূর্ব বাংলার যে মানুষজন রয়েছেন, ভারতবর্ষের বাংলাদেশের মুক্তিযুদ্ধে কতটা অবদান ছিল, ভারতবর্ষ বাংলাদেশের মুক্তিযুদ্ধে কতটা সহায়তা করেছিল, এটা কিন্তু ভীষণভাবে জানা দরকার। এবং আমরা দেখলাম যে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং চীনের মতো শক্তিশালী দেশের সমর্থন পেয়েছিল পাকিস্তান। এবং আমরা দেখলাম যে কার্গিল, টিটওয়াল, উড়ি, পুঞ্চের মতো পাহাড়ি ঘাঁটিতে 1971 সালে পাকিস্তানি সৈন্যরা ঘাঁটি গেড়ে ভারতবর্ষের উপরে আক্রমণ শানাতে শুরু করে। ভারত যুদ্ধে জড়াতে না চাইলেও আমেরিকা, চীনের প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কার্গিল, টিটওয়াল, উড়ি, পুঞ্চের মতো জায়গায় পাকিস্তান হানাদার বাহিনী ভারতীয় সেনাবাহিনীর উপর অতর্কিত আক্রমণ করে এবং 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পরিস্থিতি তৈরি করে ফেলে। এবং আমরা দেখতে পেলাম যশোর, খুলনা, রাজশাহী, কুমিল্লা, সিহট, চট্টগ্রাম এই জায়গায় বাংলাদেশের মুক্তি বাহিনী এবং ভারতীয় সেনা যৌথভাবে দখল নিয়ে নেয়। ঢাকা দখল করার জন্য ভারতীয় সেনাবাহিনী অগ্রসর হয়। 16ই ডিসেম্বর 2 সপ্তাহের যুদ্ধে পূর্ব রণাঙ্গন, অর্থাৎ আমি বলতে চাইছি পূর্ব পাকিস্তান এবং পশ্চিম রণাঙ্গন মানে পশ্চিম পাকিস্তান, সেই পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তান থেকে আসা সেনাবাহিনী বিধ্বস্ত হয়।
সেনাপতি জেনারেল নিয়াজি ঢাকায় রেস কোর্সে আত্মসমর্পণে বাধ্য হন। এত বিপুল সংখ্যক সৈন্যের আত্মসমর্পণ ইতিহাসে বিরল। জন্ম হয় এক নতুন স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশ। এবং কলকাতা আকাশবাণী থেকে বঙ্গবন্ধু মুজিবুর রহমান একটি গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন। কোট আনকোট, শোনো একটি মুজিবের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ। শোনো এক মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি, বাংলাদেশ বাংলাদেশ। গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা এবং অংশুমান রায়ের সুরে গাওয়া গানটা 1971 সালের এপ্রিলে কলকাতা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়। এর উপরে আমরা চলচ্চিত্র দেখেছি দুর্বার গতি পদ্মা। দুর্বার গতি পদ্মা দেশভাগ কেউ মেনে নিতে পারেননি, দেশভাগের যন্ত্রণা কেউ মেনে নিতে পারেনি। বাংলাদেশে মুক্তিযুদ্ধে চুপ করে থাকবেন মানুষ, এটা সম্ভব নয়। পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র না হলেও বাংলাদেশে মুক্তিযুদ্ধ নিয়ে স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র দুর্বার গতি পদ্মা এক মুক্তিযোদ্ধার জবানিতে বলা হয়। এই তথ্যচিত্র সেভাবে প্রচারিত হয়নি। তথ্যচিত্র নির্মাতার নাম ছিল ঋত্বিক ঘটক। এই যে এই পর্যন্ত আলোচনা করলাম, তাহলে এই আলোচনায় আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশের 1971 আগে কি পরিস্থিতি ছিল। 1971 সালের আগে বাংলাদেশ মানে পূর্ব বাংলা অর্থাৎ পূর্ব পাকিস্তান তখনকার হিসেবে তার রাজনৈতিক প্রেক্ষাপট কি ছিল, মুজিবুর রহমান কিভাবে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে উঠে আসলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ সত্যি কি অবসম্ভাবী ছিল। আমরা এখানে দেখব যে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বিখ্যাত যে ভাষণ, আমরা দেখব মুজিবুর নগর সরকার। ফিরে আসছি বিরতির পর, পরবর্তী অংশ নজর রাখো।